আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন থেকে আলোচনা। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে যেটা গুণগত রসায়ন বললাম, সেখান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে দ্রাব্যতা বা সলিবিলিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। আমি লিখে রেখেছি, দেখো, দ্রাব্যতা। আমরা মূলত এই বিষয়টির উপরে আলোচনা করব, এর সংজ্ঞা শিখব, এর সাথে রিলেটেড কিছু শব্দ শিখব, তারপরে এর উপরে অঙ্ক রয়েছে, যদিও সেগুলো আমরা হয়তো আজকে ক্লাসে পারবো না, হয়তো আগামী ক্লাসে আলোচনা করবো। আজকে আমরা বেসিক যে কনসেপ্টটা দ্রাব্যতা সম্পর্কে সেটা নিব। তো দ্রাব্যতা কাকে বলে এটা জানার আগে আমাদেরকে কিন্তু এর সাথে রিলেটেড কতগুলো টার্ম রয়েছে, আমরা সেগুলো আগে শিখে নেব। যেমন দ্রবণ কাকে বলে, খুবই সহজ জিনিস, তোমরা এগুলো এসএসসি লেভেলে শিখে এসেছো, তবুও আমরা একটু আলোচনা করে নিই। দ্রবণ হচ্ছে, আমরা বলি, সমসত্ব মিশ্রণ, অর্থাৎ যে মিশ্রণে হচ্ছে উপাদানগুলো সব জায়গাতেই সমান অনুপাতে থাকে, আমরা এ ধরনের মিশ্রণকে বলি সমসত্ব মিশ্রণ। কাজে সমসত্ব মিশ্রণের অপর নাম হচ্ছে দ্রবণ। দ্রবণ তৈরি করার সময় দ্রব এবং দ্রাবক প্রয়োজন হবে। সলিউশন ইজ ইকুয়াল টু সলিউট প্লাস সলভেন্ট, অর্থাৎ দ্রবণ সমান সমান দ্রব প্লাস দ্রাবক। যেমন ধরো, আমরা যদি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করি, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা একটা দ্রবণ তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এটাকে আমরা বলবো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। আমাদের একটু খেয়াল করতে হবে যে দ্রবণ কিন্তু সবসময় দ্রবের। পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড যোগ করা হলো, যে দ্রবণটা তৈরি হলো, অর্থাৎ যে সমসত্ব মিশ্রণটা তৈরি হলো, সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এটি পানির দ্রবণ নয়, কিংবা সোডিয়াম ক্লোরাইড ও পানির দ্রবণ নয়। আমাদের খেয়াল করতে হবে দ্রবণ সবসময় দ্রবের। সেখানে আমরা যেমন এক্ষেত্রে বলবো যে এই দ্রবণটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড। তো যেটা বলছিলাম যে আমরা যদি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড যদি চিনি নিই, চিনিও কিন্তু পানিতে দ্রবীভূত হবে। সেক্ষেত্রে আমরা দ্রবণটিকে বলবো চিনির জলীয় দ্রবণ, অর্থাৎ চিনি হচ্ছে দ্রব, পানি হচ্ছে দ্রাবক, আর দুটো মিলে হচ্ছে দ্রবণ। তো দ্রবণ আবার বিভিন্ন রকমের হতে পারে, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ মানে হলো যে এখানে সবসময় কিন্তু তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, এই জন্য আমি বারবার হাতের কথাটি বলছি না। দ্রাব্যতা বললেও সেখানে তাপমাত্রা নির্দিষ্ট হবে, দ্রবণ বললেও সেখানে তাপমাত্রা নির্দিষ্ট হবে। তো সম্পৃক্ত দ্রবণ মানে হলো যে যে দ্রবণের মধ্যে আরো দ্রব যোগ করলে সেটি দ্রবীভূত হবে না, তার মানে ওই দ্রবণের মধ্যে দ্রব সর্বোচ্চ পরিমাণে আছে। যেমন ধরো, আমরা যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে 100 গ্রাম পানির মধ্যে যদি আমরা 36 গ্রাম NaCl দ্রবীভূত করি, তাহলে দ্রবণটি সম্পৃক্ত হবে। অর্থাৎ 100 গ্রাম পানির মধ্যে সর্বোচ্চ 36 গ্রাম NaCl দ্রবীভূত হতে পারে। ওর বেশি দিলে কি হবে, যতটুকু বেশি হবে ওটা কিন্তু থাকবে অদ্রবণীয় হয়ে যাবে, বা মানে অদ্রবীভূত থেকে যাবে। আর যদি এমন হয় যে আমরা 36 গ্রাম যদি কম রাখি, দ্রব্য যোগ করি, তাহলে 20 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, সেটা কিন্তু অসম্পৃক্ত দ্রব্য। তার মানে ওই দ্রবণের মধ্যে আরো দ্রব্য যোগ করা যাবে এবং সেটি দ্রবীভূত হবে। তাহলে আমরা বলবো যে সম্পৃক্ত দ্রবণে হচ্ছে দ্রব্যটা সর্বোচ্চ পরিমাণ থাকে, ওই দ্রবণের মধ্যে যদি আমরা আরো দ্রব্য যোগ করি, তাহলে সেটি দ্রবীভূত হবে না। সম্পৃক্তর ক্ষেত্রে দ্রবের একটা সর্বোচ্চ মান থাকে বা নির্দিষ্ট মান থাকে, কিন্তু যদি আমরা অসম্পৃক্ত দ্রবণ বলি, সেটা কিন্তু দ্রবের পরিমাণটা কম হতে পারে, অবশ্যই সম্পৃক্ত থেকে কম হবে। তার থেকে যেমন 20 যদি বলি, আমি 20 গ্রাম আছে অসম্পৃক্ত, 10 গ্রাম আছে অসম্পৃক্ত, 5 গ্রাম আছে NaCl 100 গ্রাম পানিতে, সেটাও কিন্তু অসম্পৃক্ত। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর অতিপৃক্ত দ্রবণ হলো যে একটা দ্রবণকে সম্পৃক্ত করার জন্য যতটুকু দ্রব্য প্রয়োজন হয়, যদি নির্দিষ্ট তাপমাত্রায় বা কোনো তাপমাত্রার কাছে বেশি পরিমাণ থাকে, তো সেক্ষেত্রে সেই দ্রবণটিকে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ।
অতিরিক্ত দ্রবণ যদি আমরা ঠান্ডা করি তাহলে কিন্তু দেখা যায় যে সেখানে কিছু দ্রব্য অবক্ষিপ্ত হয়ে যায় বা কেলাসিত হয়ে যায়। তো আমরা তাহলে শিখলাম দ্রবণ কাকে বলে, সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিরিক্ত দ্রবণ। তিনটি শব্দই কিন্তু আমাদের এর পরবর্তী যে আলোচনা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, সেখানে দ্রব্যতা, গুণফল, আয়নিক গুণফল, সেখানে কিন্তু আমাদের এই শব্দগুলো প্রয়োজন হবে। তো এবার আমরা দেখবো যে আসলে দ্রব্যতা কাকে বলে। আমরা দ্রব্যতা শেখার আগে এই শব্দগুলো শিখে নিলাম। দ্রব্যতা বা সলিবিলিটি হলো, আমাদের মনে রাখতে হবে তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, এখানে কিন্তু দ্রাবকের পরিমাণটাকে নির্দিষ্ট করা হয়েছে 100 গ্রাম দ্রাবক। 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম খেয়াল করতে হবে, দ্রাবকটা 100 গ্রাম আর দ্রবও কিন্তু গ্রাম। যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে ওই দ্রবণটিকে সম্পৃক্ত করে, আমরা দ্রবের সেই পরিমাণটাকে বলবো দ্রব্যতা। ওই দ্রবের দ্রব্যতা ওই তাপমাত্রায়, যেমন আমরা একটু আগে যেটা বলছিলাম যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রব্যতা হলো 36। তার মানেটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 36 গ্রাম NaCl দ্রবীভূত থাকতে পারে, অর্থাৎ দ্রবণটিকে সম্পৃক্ত করতে পারে। তো এরপরে আমরা আসি যে দ্রব্যতা এর যে একটা গাণিতিক একটা ব্যাখ্যা আছে, আমরা সেই গাণিতিক ব্যাখ্যার দিকে একটু যাব। তোমরা একটু খেয়াল করো, আমি একটা সমীকরণ লিখেছি। দ্রব্যতা যেহেতু ইংরেজি শব্দ সলিবিলিটি, এই জন্য আমরা দ্রব্যতাকে S দিয়ে প্রকাশ করি, মানে সলিবিলিটি। S সমান 100 ইন্টু স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। আমাদের খুব গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে, এখানে ছোট m, বড় m এবং S তিনটি প্রতীক রয়েছে বা অক্ষর রয়েছে। আমরা এই তিনটি বিষয় খুব ভালো করে জানবো যে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। S দ্রব্যতা, স্মল mটা হলো দ্রবের ভর, সেটা গ্রাম এককে। ক্যাপিটাল এমটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ভর। খুব কেয়ারফুল, এটা ক্যাপিটাল এম হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ভর। তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এই বিয়োগফলটা কি হবে? দ্রাবকের ভর, সবগুলো কিন্তু গ্রাম এককে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এম মাইনাস এম, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এত গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে স্মল এম গ্রাম দ্রব। তারপরে এত গ্রাম দ্রাবকের মধ্যে এত গ্রাম দ্রব দ্রবীভূত আছে এবং দ্রবটি এখন সম্পৃক্ত অবস্থায় আছে। তাহলে আমরা যদি ঐকিক নিয়ম করি যে এত গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে স্মল এম গ্রাম দ্রব, একে কত আর একসাথে কত, একসাথে করলে এম বাই এত ইন্টু 100, তারপরে এটা আসছে। তার মানে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব প্রয়োজন হয়, দ্রবের সেই পরিমাণটাই হচ্ছে ওই দ্রবের দ্রব্যতা, যা আমরা এখানে আলোচনা করব। তার মানে এটা হচ্ছে দ্রব্যতা, যাকে আমরা S দিয়ে প্রকাশ করছি। তো এবার আমরা দেখব দ্রব্যতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। প্রথমত 4টি বিষয়ের উপরে দ্রব্যতা নির্ভর করে। তার প্রথমটি হলো, আমি যদি এখানে লিখি নাই, আমি বলে দিচ্ছি, তোমরা খেয়াল করো। দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতি, তাপমাত্রা এবং চাপ, এই 4টি বিষয়ের উপরে প্রধানত কোনো দ্রবের দ্রব্যতা নির্ভর করে। তাপমাত্রার যে প্রভাবটা সবচেয়ে বেশি, সেটা আমরা ওটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু ধারণা একটু সংক্ষেপে বলে দিই। দ্রাবকের যদি বলা হয় দ্রাবকের প্রকৃতি, অর্থাৎ দ্রাবক যদি ভিন্ন হয় তাহলে একই দ্রব ভিন্ন ভিন্ন দ্রাবকে কিন্তু ভিন্ন ভিন্ন মাত্রায় দ্রবীভূত হবে। যদি আমরা পানি বলি, দেখা যাচ্ছে পানিতে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়, খুব ভালো মতো দ্রবীভূত হয়, খুব বেশি দ্রবীভূত হয়। তার মানে পানিতে NaCl এর দ্রব্যতা অনেক বেশি। কিন্তু আমরা যদি দ্রাবকটাকে চেঞ্জ করি, আমরা যদি কেরোসিন যোগ করলাম, কেরোসিন দ্রাবক, তাহলে NaCl দ্রবীভূত হয় না। তার মানে হচ্ছে যদি আমরা দ্রাবকটাকে চেঞ্জ করি, তাহলে একই দ্রব্য দেখা যাবে যে ভিন্ন ভিন্ন দ্রাবকে ভিন্ন ভিন্ন মাত্রায় দ্রবীভূত হবে। এই জন্য বলা হচ্ছে দ্রাবকের উপরে কোনো দ্রব্যের দ্রব্যতা নির্ভর করে। যে পানিতে NaCl যে পরিমাণে দ্রবীভূত হয়, কেরোসিনে NaCl দ্রবীভূত হয় না, ব্যাপারটা এরকম। এরপরে আমরা আসি দ্রবের প্রকৃতি। তারপরে আমরা দ্রাবকটাকে ফিক্সড করে যদি আমরা দ্রব যোগ করি, ভিন্ন দ্রব, তাহলে এখানে একই ঘটনা ঘটবে। ধরো পানিতে NaCl দ্রবীভূত হবে, যে পরিমাণে দ্রবীভূত হবে পানিতে কিন্তু লেড নাইট্রেট সেই পরিমাণে দ্রবীভূত হবে না।
বেশি হবে বা কম হবে। পানিতে চিনি ভিন্ন ভিন্ন মাত্রায় দ্রবীভূত হবে। তার মানে যদি আমরা দ্রাবকটাকে স্থির রেখে দ্রবক চেঞ্জ করি তাহলে ভিন্ন ভিন্ন দ্রাবকের ভিন্ন দ্রবের দ্রাব্যতা একই দ্রাবকের মধ্যে ভিন্ন ভিন্ন হবে। এই জন্য বলা হচ্ছে দ্রবের যে নেচার তার উপরেও কিন্তু দ্রাব্যতা নির্ভর করে। এরপরে আমরা আসতে পারি তাপমাত্রা, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাপমাত্রা দ্রাব্যতাকে সবচেয়ে বেশি পরিমাণে প্রভাবিত করে, এটা আমাদের মনে রাখতে হবে। এটা এমসিকিউ আসতে পারে যে কোন বিষয়ের উপরে দ্রাব্যতা সবচেয়ে বেশি নির্ভর করে, সেটি অবশ্যই তাপমাত্রা। কিভাবে হচ্ছে তাপমাত্রা দ্রাব্যতাকে প্রভাবিত করে আমরা একটু দেখি। এখান থেকে আমাদের একটু মনে রাখতে হবে যে কোনো কোনো আছে তৈরি করার সময় আমরা দেখি যে তাপমাত্রা হ্রাস পায়, তার মানে এটা তাপহারী প্রক্রিয়া। আবার এমনও আছে যে হচ্ছে যে দ্রবণ তৈরি করার সময় তাপমাত্রা বেড়ে যায়, সেটি তাপোৎপাদী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার যে ভিন্নতা তার উপরে কিন্তু দ্রাব্যতা নির্ভর করে। আমাদের মনে রাখতে হবে যে যেসব ক্ষেত্রে দ্রবণ তৈরির সময় তাপ শোষিত হয়, অর্থাৎ তাপহারী যে প্রক্রিয়া, সেসব ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। আর এর বিপরীত যেটা, সেটা হচ্ছে যে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে। অর্থাৎ যেসব দ্রবণ তৈরির ক্ষেত্রে যদি আমরা দেখি যে তাপমাত্রা শোষিত হয়েছে বা তাপহারী প্রক্রিয়া, সেক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। আর এর বিপরীতটা হচ্ছে তাপোৎপাদী প্রক্রিয়া, সেক্ষেত্রে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে। তবে একটু খেয়াল করো, আমি একটি গ্রাফ এঁকেছি বোর্ডের ডান পাশে। তাপমাত্রা বনাম দ্রাব্যতা। তাপমাত্রা বাড়ানো হচ্ছে, যেমন লেড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু দ্রাব্যতা বাড়ছে। ওই যে বললাম কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখব যে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, যেমন লেড ম্যাটেরিয়াল, সোডিয়াম নাইট্রেট, এরকম বেশ কিছু দ্রব্য রয়েছে যেসব দ্রব্যের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমরা গ্রাফে এরকম দেখতে পারি। নাম্বার 2, কিছু কিছু দ্রব্য আছে যেসব ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা বাড়ে, যদিও এদের সংখ্যা খুবই কম। যেমন সিরিয়াম সালফেট, এখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ছে, দ্রাব্যতা কিন্তু কমছে, সেজন্য এখানে এরকম হচ্ছে। নাম্বার 3 হলো যে এটা আবার আমরা লক্ষ্য করেছি যে গত বছর কোনো একটা বোর্ডে আসছিল, সেটি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব, বিশেষ করে আর্দ্র ক্লাসের ক্ষেত্রে আমরা দেখি যে তার দ্রাব্যতা প্রথমে বাড়ে, পরে আবার কমে। যেমন একটু প্রশ্ন এরকম হতে পারে যে কেলাসযুক্ত যে মানে কি বলে কেলাস পানিযুক্ত যেসব হচ্ছে দ্রব্য রয়েছে, যেমন আর্দ্র সোডিয়াম সালফেট Na2SO4 দশানো পানি, এক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা বাড়ালে প্রথমে দ্রাব্যতা বাড়ে, পরে আবার কমে। যেমন এই যে বলা হলো যে সোডিয়াম সালফেট দশানো পানি, যেটা আর্দ্র সোডিয়াম সালফেট বা কেলাস পানিযুক্ত সোডিয়াম সালফেট, তাপমাত্রা বাড়ানো হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত 32.4 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। এই তাপমাত্রা পর্যন্ত দ্রাব্যতা কিন্তু বাড়ে, এরপরে কিন্তু আবার কমে। এর কারণটি হলো যে 32.4 ডিগ্রি তাপমাত্রায় দেখা যায় যে এই যে কেলাস পানিটা সেটা কিন্তু উড়ে যায়, অর্থাৎ সেটা অনার্দ্র হয়ে যায়। তো তার মানে আর্দ্র সোডিয়াম সালফেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ানো হচ্ছে, দ্রাব্যতা বাড়ছে। যখন সেটা অনার্দ্র হয়ে গেছে, এখানে কেলাস পানি নেই, অনার্দ্র সোডিয়াম সালফেট, তখন দেখা যাচ্ছে যে তাপমাত্রা বাড়ানো হচ্ছে, দ্রাব্যতা কিন্তু কমছে। তার মূল কারণটি হলো যে কেলাস পানি থাকা এবং না থাকা। কেলাস পানি থাকলে দ্রাব্যতা বাড়ে ক্রমান্বয়ে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে, আর তখন থাকে না, তখন কিন্তু তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে যায়। এরকম কিছু দ্রব্য রয়েছে, যেমন আর্দ্র সোডিয়াম সালফেট, যেটা আমরা গ্লোবাল লবণ বলতে পারি। তো আমরা দেখালাম যে কিভাবে হচ্ছে দ্রাব্যতা নির্ভর করে তাপমাত্রার উপরে, সেটা আমরা মোটামুটি গ্রাফের সাহায্যে আলোচনা করলাম। এরপরে আমরা আসবো যে সেটি হলো যে আমি আগে যে সংখ্যাটি বললাম, সেখানে আমরা এই সমীকরণটি পেয়েছি। এই সমীকরণে দেখা যাচ্ছে যে এস এর কিন্তু কোনো একক হবে না, কারণ উপরে গ্রাম, নিচেও কিন্তু গ্রাম। ক্যাপিটাল এ মানে দ্রাবকের ভর, এটা গ্রাম, আর ওই ছোট এম যেটা, এটাও কিন্তু দ্রব্যের ভর, ওটা গ্রাম। কাজেই যখন আমরা এই সংখ্যাটি বলবো তখন কিন্তু দ্রাব্যতার কোনো একক নেই। কিন্তু দ্রাব্যতার আধুনিক সংখ্যা আছে, সেই আধুনিক সংখ্যাতে কিন্তু আবার দ্রাব্যতা হচ্ছে একক থাকবে, যেটা আমরা দেখি। তোমরা খেয়াল করো যে আমি লিখেছি S সমান W/V। W হচ্ছে দ্রব্যের ভর গ্রাম এককে, আর V হচ্ছে
দ্রবণের আয়তন, খুব কেয়ারফুল, দ্রবণের আয়তন লিটার এককে। তারপরে দ্রব্যতাকে আমরা আরো একটি এককে প্রকাশ করতে পারি, সেটি হলো গ্রাম পার লিটার। এক্ষেত্রে সংজ্ঞাটি হবে যে তাপমাত্রা তো অবশ্যই তাপমাত্রা লিখে থাকবে যে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকবে, আমি রিপিট করছি, প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকবে সেটি হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা। তার মানে S = W/M, W হচ্ছে গ্রাম আর V হচ্ছে লিটার, তাহলে গ্রাম পার লিটার। আমি আবারও বলছি, W হচ্ছে দ্রবের ভর গ্রাম এককে, V হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ভর লিটার এককে। আমি এভাবে বলতে পারতাম, সমীকরণটা কিভাবে আসলো, যে V লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত আছে W গ্রাম, তাহলে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত আছে W/V হচ্ছে অত গ্রাম, তাই না? তার মানে তাহলে S হচ্ছে গ্রাম পার লিটার। তার মানে আমরা বলবো যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রবীভূত আছে সেটি হচ্ছে ওই দ্রব্যের দ্রব্যতা। এটি আধুনিক সংজ্ঞা। আধুনিক সংজ্ঞার আরেকটি অংশ রয়েছে, সেটা বলি যে শুধু জাস্ট গ্রামের জায়গায় মোল। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটি হচ্ছে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা। আমরা বলছি যে S = N/V, অর্থাৎ মোল পার লিটার। N মোল দ্রবীভূত আছে V লিটার দ্রবণের মধ্যে এবং দ্রবণটি অবশ্যই সম্পৃক্ত। এভাবে আমরা দ্রাব্যতাকে ডিফাইন করতে পারি। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু দ্রাব্যতার 3টা সংখ্যা শিখলাম। একটা হচ্ছে এই যে এখানে S = 100 × M/M - M, আর S = W/V, S = N/V। আমাদের কিন্তু প্রতিটি সূত্রেরই এই যে এটা কিংবা এটা সব ধরনের সূত্রের কিন্তু অঙ্ক রয়েছে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা এই দ্রাব্যতা যে 2 ধরনের আমরা বা 3 ধরনের সংজ্ঞা বললাম, প্রধান সংজ্ঞা, আধুনিক সংজ্ঞা, সবগুলি আমরা আলোচনা করব এবং সেখানে অঙ্ক আসে, শুধু MCQ আসে তাই নয়, MCQ যদি বেশি আসে, এই সূত্র দিয়ে MCQ বেশি আসে, তবে এখান থেকেও কিন্তু সৃজনশীল করা সম্ভব। আর এখান থেকে অঙ্ক আসতে পারে, যে অঙ্কটা MCQ একবার দেখলাম যে এখান থেকে প্রশ্ন আসছে সৃজনশীল, অর্থাৎ গ এবং ঘ, সেখানে এই প্রশ্নটি থাকতে পারে। কাজে আমরা একটু খেয়াল করব, যেখানে সমীকরণ রয়েছে বা ইকুয়েশন রয়েছে সেসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা অঙ্ক করব। তো আমরা তাহলে আগামী ক্লাসে আমরা এই দ্রাব্যতা, আধুনিক সংজ্ঞা, প্রধান সংজ্ঞা সব মিলিয়ে আমরা বেশ কিছু অঙ্ক করব। তোমরা এই যে থিওরি যেগুলো পড়ানো হলো, মূল যে কনসেপ্টটা দ্রাব্যতা, তোমরা একটু ভালো শিখে আসবে, তাহলে আমাদের আগামী ক্লাসে অঙ্ক করতে খুব সুবিধা হবে। আমাদের মনে রাখতে হবে, কেমিস্ট্রির অঙ্ক খুবই সোজা, যদি তুমি অঙ্কের যে থিওরি রয়েছে, যে থিওরিটা খুব ভালো করে বুঝে নিতে পারো। খুবই সোজা, একেবারে মানে আমার মনে হয় যে নিজের ক্লাসে স্টুডেন্টরাও এগুলো করতে পারবে। তবে শর্ত হচ্ছে থিওরিটা খুব ভালো করে বুঝতে হবে, তাহলে অঙ্কগুলো খুবই সহজ। মানে থিওরি পড়লে অঙ্ক 90% হয়ে যায়। তো আজকে আমরা এখানে শেষ করব। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আজকের এই পড়াটা খুব ভালো করে পড়ে আসতে বলছি। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।